নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, মির্জা ফখরুল। কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন সহ নিহত ৫ জন। সাবেক পুলিশ প্রধান মামুন ও জিয়াউল সহ ৭ জনের তদন্ত প্রতিবেদন ২০ ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১-এর দুপুরের সংবাদে আপনাদের সাথে আছে আমি লুবনা রহমান। দর্শক, ২১-এ টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21e24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21e চ্যানেলে। আগামী সংসদ নির্বাচনের সময় নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যে বক্তব্য দিয়েছেন তা অস্পষ্ট বলে মনে করছে বিএনপি। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বক্তব্য নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না থাকায় হতাশাও হয়েছে দলটি। বৃহস্পতিবার গুলশানে দলের চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আশা করেছিলাম যে চিফ অ্যাডভাইজার সুনির্দিষ্ট একটা সময়ের মধ্যে একটা রোড ম্যাপ দিয়ে দেবেন, সেটা তিনি দেননি। এটা আপনারা আমাদেরকে কিছুটা হতাশ করেছে। তারপরে তার প্রেস সচিব যে কথা বলেছেন, এই কথাটা আবার সাংঘর্ষিক কথা হয়ে গেছে। তিনি বলেছেন যে আপনার 25-এর শেষের দিকে অথবা আপনার 26-এর প্রথম দিকে চিফ অ্যাডভাইজার বলেছিলেন, আর উনি বলছেন যে জুনের মধ্যে নির্বাচন হবে। তো এক্স্যাক্টলি আমরা বুঝতে পারছি না যে কোনটা সঠিক। কক্সবাজারের পেকুয়ায় ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জন সহ ৫ জন নিহত হয়েছেন, আহত আরও ২ জন। ঘটনার পর ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যান। আব্দুল আজিজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। পেকুয়া থেকে চট্টগ্রাম যাওয়ার পথে সকাল ৭টার দিকে পেকুয়া এবিসি আঞ্চলিক মহাসড়কের ধনিয়াকাটা এলাকায় ডাম্প ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই ৪ যাত্রী নিহত এবং আহত হন ২ জন। সার্ভিসিং সেন্টারের পাশে গাড়ি মারি দিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় সিএনজি চালক মধ্যম মাদার্শা এলাকার ফিরোজ আহমদ ও তার স্ত্রী শারমিন ছাড়াও আরও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন এবং নিহত দম্পতির ৬ মাস বয়সী শিশু জাহিদুল ইসলামকে চিকিৎসার জন্য চকরিয়ায় নেয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি পুলিশ হেফাজতে নিলেও এর চালক ও সহকারী পলাতক বলে জানিয়েছে পুলিশ। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। বাংলাদেশের সবচেয়ে বেশি দামে বিদ্যুৎ সরবরাহ করে আসছিল ভারত, এমন তথ্য উঠে এসেছে রয়টার্সের বিশেষ প্রতিবেদনে। ভারতের বিরুদ্ধে কর জালিয়াতির অভিযোগ উঠে এসেছে প্রতিবেদনে। হাসিনার আমলে কোনো ধরনের দরপত্র ছাড়াই আদানি পাওয়ার লিমিটেডের সঙ্গে ২৫ বছরের জন্য যে অতিরিক্ত দামে বিদ্যুৎ সরবরাহের চুক্তি করে আওয়ামী লীগ সরকার, রয়টার্স জানায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অভিযোগ আদানি পাওয়ার চুক্তি ভঙ্গ করেছে। নথিপত্র পর্যালোচনা করে এই তথ্য জানিয়েছে রয়টার্স। বাংলাদেশ বিদ্যুৎ সংস্কার নথি ও উভয় পক্ষের মধ্যে আদান প্রদান করা চিঠি এবং ৬ বাংলাদেশি কর্মকর্তার সাক্ষাৎকারের মাধ্যমে রয়টার্স এসব তথ্য নিশ্চিত করেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্বাচনী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান ভ্যালেন্ট প্যাটেল। সম্প্রতি প্রধান উপদেষ্টা জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ সালের শেষ দিকে হতে পারে বলে জানিয়েছেন। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের এই উদ্যোগের প্রসঙ্গটি উঠে এসেছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এক প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়ে পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বলেন, এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্ব
নেতৃত্বকে বেছে নেয়ার সুযোগ পাবে। গুম ইস্যুতে প্যাটেল বলেন, বাংলাদেশে গত 2 দশকে যেভাবে শত শত মানুষ গুমের শিকার হয়েছে তাতে যুক্তরাষ্ট্র গভীরভাবে উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতেরও আহ্বান জানান তিনি। that have been taken by this interim government of Bangladesh to prepare for elections that ultimately will. We're early 2026. Yep. What's the U.S. position on that? Taken by this interim government of Bangladesh to prepare for. বাংলাদেশের অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজনের যে প্রস্তুতি ঘোষণা দিয়েছে সেটাকে আমরা স্বাগত জানাচ্ছি। এতে বাংলাদেশের জনগণ তাদের নেতৃত্বকে বেছে নেওয়ার সুযোগ পাবে। একই সাথে বাংলাদেশে বিগত 2 দশকে যেভাবে শত শত মানুষ জোরপূর্বক গুমের শিকার হয়েছে তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গুমের শিকার ব্যক্তি এবং তার পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতে স্বচ্ছ বিচার প্রক্রিয়া নিশ্চিতের জন্য আমরা আহ্বান জানাই। Encourage fair and transparent processes. জুলাই গণহত্যার মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও এনটিএমসির সাবেক মহাপরিচালক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসান সহ 7 জনের তদন্ত প্রতিবেদন 20 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। সকালে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে প্রিজন ভ্যানে করে তাদের ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়। একই মামলায় অন্য 5 পুলিশ কর্মকর্তাকেও ট্রাইব্যুনালে আনা হয়েছে। সাবেক পুলিশ প্রধান আব্দুল্লাহ আল মামুনকে 30 ডিসেম্বর ও পুলিশ কর্মকর্তা কাফি ও শহীদুলকে তদন্ত সংস্থায় 30 ডিসেম্বর জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় আদালত। একই সাথে জুলাই আগস্টে গণহত্যায় গুলশান এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল। এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আগস্ট ঘটনার বিচার হতে পারে না বলে আবেদন দাখিল করেছে আসামি জিয়াউল আহসান। একটা বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। টঙ্গীতে ইস্তেমার ময়দান দখল নিয়ে হতাহতের ঘটনায় এখনো মামলা হয়নি। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। 11তম D8 সম্মেলনে যোগ দিতে মিশরের রাজধানী কায়রোতে অবস্থান করছেন প্রধান উপদেষ্টা। সেখানে মালয়েশিয়ার মন্ত্রী ডক্টর জামব্রি আব্দুল কাদিরের সঙ্গে মতবিনিময় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, মিয়ানমারের রাখাইনে সহিংসতার প্রেক্ষাপটে গত কয়েক মাসে 80,000-এর বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রোহিঙ্গা সংকট নিরসন ও আসিয়ানে বাংলাদেশের অন্তর্ভুক্তি সহ বিভিন্ন বিষয়ে মালয়েশিয়ার সহায়তা অব্যাহত রাখার বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। মানিক শিকদারের রিপোর্ট। বুধবার স্থানীয় সময় সকাল 11টায় মিশরের কায়রোয় পৌঁছান প্রধান উপদেষ্টা। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। এরপর কায়রোতে হোটেল সেন্ট রেজিসে মালয়েশিয়ার উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রীর সাথে মতবিনিময় করেন ডক্টর ইউনুস। এ সময় মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের কাজের সুযোগ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয় নিয়ে আলোচনা হয়। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে কথা হয়, আমাদের ইলেকশনের টাইমলাইন নিয়ে উনি ওদেরকে একটু কথাবার্তা বলেন। এছাড়া আমরা কোথায় কোথায় আমাদের তাদের সাথে জোরদার সম্পর্ক করতে পারি সেই সমস্ত বিষয় নিয়ে আলাপ হয়। এই সম্মেলনে বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান যোগ দেবেন। সাইডলাইন বৈঠকে বাংলাদেশের পোশাক খাতের জন্য নতুন শ্রমবাজার ও শ্রমশক্তি রপ্তানি নিয়ে আলোচনা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। রিচ ন্যাশনের দিকে তার কি যাচ্ছে, ঠিক তেমনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া অনেক ওদের গ্রোথ অনেক হাই এবং এরা দে ক্যান বি ভেরি গুড বাংলাদেশের জন্য বিজনেস ট্রেডের পার্টনার হতে পারে। আমরা তো ট্র্যাডিশনালি আমাদের ফোকাস ছিল অলওয়েজ হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন নেশন বা ইউএস বা জাপান, তা আমরা এখন আসলে নতুন মার্কেট খোঁজারও তো একটা চেষ্টা আছে। D8 বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতায় প্রতিষ্ঠিত একটি সংস্থা। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। টঙ্গীতে ইস্তেমার ময়দান দখল নিয়ে জোবায়ের ও সাদ অনুসারীদের সংঘর্ষ ও হতাহতের ঘটনায় এখনও কোনো মামলা হয়নি।
পুরো ইজতেমা ময়দান নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার NM নাসির উদ্দিন জানান, ইজতেমার মাঠ দখলকে কেন্দ্র করে জুবাইর অনুসারী ও সাদ অনুসারীদের সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক আহতের ঘটনায় এখনো মামলা হয়নি। তবে ইজতেমার ময়দানে সভা সমাবেশ নিষিদ্ধ করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গত রাত থেকে আজ সকাল পর্যন্ত দুপক্ষই মাঠ থেকে চলে যায়। এবার আরো একটা বিরতি নিচ্ছি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকবে। কয়েক জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তেঁতুলিয়ায় তাপমাত্রা 8.8 ডিগ্রি সেলসিয়াস। আবার আমন্ত্রণ 21 সংবাদে। দেশের কয়েক জেলায় আজও বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। তাপমাত্রা কমছে অন্যান্য জেলাতেও। ঠান্ডা ও কুয়াশায় বিপাকে পড়েছে ছিন্নমূল ও দিনমজুররা। হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা। এদিকে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.8 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কয়েকদিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বইছে পঞ্চগড়ে। তীব্র ঠান্ডা ও কুয়াশায় স্থবির হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। দিনমজুর ও শ্রমজীবী মানুষকে সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। ছিন্নমূল মানুষেরা খড়কুটোয় আগুন জ্বালিয়ে শীত নিবারণ করেন। প্রচুর শীত। এই শীতে সকালবেলা বাড়িতে বেড়ানো খুব দুষ্কার। গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে। আমি খুব আড়াইটি গাড়ি চালাচ্ছি, এখন না চালালে আমাদের সংসার তো চালাইতে হবে। আবহাওয়া অফিস জানায়, তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের তীব্রতা। শীত বাড়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে বাড়ছে শিশু ও নবজাতক রোগীর সংখ্যা। শ্বাসকষ্ট ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে শিশুরা। 60 শয্যার বিপরীতে বর্তমানে ভর্তি আছে 280 জন শিশু, আর 50 শয্যার নবজাতক ওয়ার্ডে ভর্তি আছে 150 জন। এদিকে গাইবান্ধায় শীতের তীব্রতা কিছুটা কমেছে। তবে শীত কমলেও বিকেল থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ছেয়ে যায় গাইবান্ধার তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চল ও তার আশপাশের এলাকা। যানবাহন কম চলাচল করে। কাজে যেতে বেগ পেতে হচ্ছে শ্রমজীবী মানুষের। নওগাঁয় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। এতে স্থবির হয়ে পড়েছে এই অঞ্চলের মানুষের জনজীবন। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পঞ্চগড়ের সদর উপজেলার সীমান্ত এলাকা থেকে ওয়াসিম নামে এক কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF। বুধবার বিকালে উপজেলার অমরখানা ইউনিয়নের সেনপাড়া সীমান্তের মেইন পিলার 746 এলাকা থেকে তাকে ধরে নিয়ে যায় BSF-এর 46 ব্যাটালিয়নের গোড়ালবাড়ি ক্যাম্পের সদস্যরা। বিজিবি জানায়, সীমান্ত এলাকা দিয়ে 4 থেকে 5 জন কিশোর ভারতে অবৈধ উপায়ে অনুপ্রবেশের চেষ্টা করে। এ সময় BSF-এর সদস্যরা তাদের ধাওয়া করলে ধরা পড়ে ওয়াসিম। পরে তাকে গোয়ালবাড়ি ক্যাম্পে নিয়ে যায় BSF। এদিকে ধরে নিয়ে যাওয়া কিশোর ওয়াসিমকে দেশে ফেরাতে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এবার আভিভা ফিনাস লিমিটেড বাণিজ্য সংবাদ। নাটোরের লক্ষ্মীপুরের কাঁঠালবাড়িয়া গ্রামে বাণিজ্যিকভাবে আবাদ হচ্ছে ভেষজ রোজেলা চা। এটি লাভজনক হওয়ায় কদরও বেড়েছে। 2019 সালে ওষুধি গুণে ভরা এই চায়ের বাণিজ্যিক চাষ শুরু করেন শহীদুল ইসলাম। চাহিদা বাড়ায় প্যাকেটজাত চা অনলাইনেও বিক্রি করছেন। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলুর তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। ঔষধি গ্রাম খ্যাত কাঁঠালবাড়িয়ার ভেষজ চাষী শহীদুল রোজেলা চাষ করেন। শুরুর দিকে আপ্যায়নের মাধ্যমে এর গুণ সম্পর্কে প্রচার করতে থাকেন তিনি। গত বছর 6 বিঘা করছিলাম, তাও আমার 1 মাস আগে আমার রোজেলা শেষ। তো এবছর 10 বিঘা মানে নিজস্ব আছে, আরো 3-4 জনে অল্প কিছু করাইছি। আমার বাবা রোজেলা চায়ের প্রথম বাণিজ্যিকভাবে চাষ উদ্ভাবন শুরু করে। এরপর থেকে এটার চাহিদা দিন দিন মোটামুটি সব দিক থেকে অনেক ভালো চলতেছে।
স্থানীয়ভাবে এর নাম চুকাই বা চুকুর বা টক ফল, যা ইংরেজিতে রোজেলা নামে পরিচিত। এর চারাগাছ থেকে কলি নিয়ে বীজ ফেলে পাপড়ি ধুয়ে সেদ্ধ করে শুকিয়ে বিক্রি করা হয়। রোজেলার চাষ বেড়ে যাওয়ায় স্থানীয় নারী পুরুষের কর্মসংস্থান হয়েছে। রোজেলা চা আসার পরে আমরা একটা কর্মস্থল খুঁজে পেয়েছি। রোজেলা চা আসার পর থেকে মনে করেন যে আমরা কাজকাম করি। রোজেলা চাষ দিয়ে আমরা অনেকেই কাজকর্ম করি। এছাড়া এখন অনেকেই রোজেলা চাষ করছেন। এই চায়ের চাহিদা বেশির জন্য আমি 10-20 জন করছি। এই চা খায় অনেকেই লাভবান হচ্ছে, উপকারিত হচ্ছে। এদিকে রোজেলা চা পানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ও হৃদরোগের ঝুঁকি কমায়। এছাড়া উচ্চ রক্তচাপ, রক্তের তারল্য সংকট, রক্তের অতিরিক্ত কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো প্রাণঘাতী রোগের চিকিৎসায় সমাদৃত বলে জানান চিকিৎসকেরা। এই যে ওষুধে চা পানের সাথে সাথে আমাদের ইমিউন সিস্টেম, যেটা রোগ আমাদের নিয়ন্ত্রণের যে সিস্টেমটা, সেই ক্ষমতাটা বৃদ্ধি পাবে। জেলা কৃষি কর্মকর্তা জানান, শহীদুলকে সার্বিক সহযোগিতা করার পাশাপাশি অন্য কৃষকদেরও রোজেলা চাষে উদ্বুদ্ধ করা হচ্ছে। উনি এখানে বাজারে সরবরাহ করছেন, বিভিন্ন উদ্যোক্তার কাছে এটাই নিয়ে যাচ্ছেন। আমরা চাচ্ছি এই রোজেলা যাতে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটা ছড়িয়ে পড়ে, এই জন্য আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কাজ করে যাচ্ছি। বনশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, এরই সাথে শেষ করছি 21 সংবাদ। তবে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য পরস্পর বিরোধী, মির্জা ফখরুল। কক্সবাজারের পেকুয়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন সহ নিহত 5 জন। সাবেক পুলিশ প্রধান মামুন ও জিয়াউল সহ 7 জনের তদন্ত প্রতিবেদন 20 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের নির্দেশ। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।